নমস্কার সবাইকে, আমি আস্তিক, আপনাদের সবাইকে স্বাগত আস্তিক্স লাইব্রেরিতে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে বেশ কিছু কোশ্চেন আমাকে সবাই করেছে কমেন্ট বক্সে। আমি অনেকজনকে উত্তর দিয়েছি, কিন্তু আসলে একই ধরনের কমেন্ট অনেক বেশি হওয়ার জন্য আমি সেগুলোর উত্তর একটুখানি দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেন্সগুলো যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো এরকম টাইপের, যে স্টুডেন্ট ডেটা কি ডিলিট করা যাবে, আমাকে একজন জিজ্ঞেস করেছেন। মোট কতগুলো এক্সেল সিট আপনাদের আসলে আপলোড করতে হবে, অ্যাডমিশন সিরিয়াল নাম্বার, অ্যাডমিশন ডেট কোনটা হবে, 2019-এ যেটা অ্যাডমিট করেছেন সেটা, না যখন প্রথমে ভর্তি হয়েছিল সেটা। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সবাই আসলে করেছে, যে সামওয়ান ট্রাইং টু আপলোড ডেটা অ্যান্ড করাপ্টেড ফাইলের যে প্রবলেমটা, সেটা সলভ কী করে করবেন। আজকে আমরা এই কটা প্রশ্নের উত্তর দেখব। চলে আসুন একবার দেখি। তো স্টুডেন্ট ডেটা ডিলিট করা যাবে, এটা উৎপল সামুই একজন কোশ্চেন করেছেন আমাকে কমেন্ট বক্সে। না, আপনি স্টুডেন্ট ডেটা এখন ডিলিট করতে পারবেন না। স্টুডেন্ট ডেটা ডিলিট করার অপশান আপাতত কোনো রকমের রাখা হয়নি। ভবিষ্যতে হয়তো বা এসআই বা ডিআইয়ের তরফ থেকে আপনি রিকোয়েস্ট করলে কোনো স্টুডেন্ট ডেটা ডিলিট পরে করা যাবে, কিন্তু এখন আপনি কোনো স্টুডেন্ট ডেটা ডিলিট করতে পারবেন না। শুধুমাত্র যদি চান তাহলে স্টুডেন্ট ডেটার কোনো ডেটাকে এডিট করতে পারেন, এইটুকু আপাতত আছে। দ্বিতীয় কোশ্চেন, ফাইনালাইজড আর নাম্বার অফ এক্সেল সিট। ধরুন জগন্নাথ দোলাই একদিন কোশ্চেন করেছেন, ভিডিওটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও দেখার জন্য। আর আজ এক্সেল সিটে 111 জনের ফর্ম ফিল আপ আপলোড করেছি। আপলোড করার পর 111 জনের নাম নিচে দেখতে পাচ্ছি। সবার নিচে ফাইনালাইজে ক্লিক করে তারপরে ছবি আপলোড করব কি? একদমই তাই। যখন আপনি আমাদের যে বাংলার শিক্ষার যে সেন্ট্রাল পোর্টালটা আছে, তার দু ধরনের লগ ইন আছে। একটা হলো এমপ্লয়ি লগ ইন, মানে যারা টিচার তাদেরকে আপনি লগ ইন আইডি ক্রিয়েট করে দিতে পারেন। আর একটা হচ্ছে যে এইচওআই লগ ইন, মানে হেডমাস্টার্স লগ ইন বা অ্যাডমিন, যেটাকে বলবো আমি স্কুলের তরফ থেকে। তো যদি আপনি স্কুলের এইচওআই লগ ইন থেকেই কোনো ডেটা আপলোড করেন, তাহলে সেগুলোকে অ্যাপ্রুভালের কোনো ইস্যু থাকবে না। সেগুলো আপনি স্টুডেন্ট লিস্টের নিচের দিকে দেখতে পাবেন, যেটা ফাইনালাইজড করলেই হবে। আর যদি আপনি কোনো টিচার লগ ইন থেকে ডেটা আপলোড করেন, তাহলে সেই ডেটাগুলোকে আপনার অ্যাপ্রুভাল লিস্টে দেখতে পাবেন। সেগুলোকে অ্যাপ্রুভ করার পরে এইচওআই লগ ইন থেকে ফাইনালাইজ করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর ডিরেক্ট, যেটা একজন রাজু আহমেদ প্রশ্ন করেছিলেন, যে আমি ডিরেক্ট এইচওআই লগ ইনে এক্সেল সিট আপলোড করে ফেলেছি, ফলে অ্যাপ্রুভ করতে পারছি না, এখন কি করব? আপনাকে অ্যাপ্রুভ করতে হবে না। আপনি যখনই এইচওআই লগ ইন থেকে কোনো এক্সেল সিট আপলোড করবেন, তখন সেটার অ্যাপ্রুভালের কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাকে আপনি জাস্ট ফাইনালাইজড করলেই হবে। তো আপাতত এইটার। এবং নাম্বার অফ এক্সেল সিট, এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কটা এক্সেল সিট আপলোড করতে হবে। দেখুন, আমি একবার প্রথমেই ভিডিওতে যখন বলেছিলাম, তখন হলো যে আপনি প্রত্যেক ক্লাস আর প্রত্যেক সেকশনের জন্য একটা করে এক্সেল সিট তৈরি করবেন। মানে ধরুন ক্লাস 5-এ আপনার দুটো সেকশন আছে, এ বি, ক্লাস 6, ক্লাস 7, এমনি ক্লাস 5, 6, 7, 8, 9, 10, এই 6টা ক্লাসের জন্য আপনার প্রত্যেকে দুটো আছে। তাহলে আপনাকে 12টা টোটাল এক্সেল সিট ফিল আপ করতে হবে, এবং সেই সিটগুলো ফিল আপ করে শুধুমাত্র ক্লাস 6-এর এ সেকশনের জন্য একটা সিট, ক্লাস 7-এর বি সেকশনের জন্য একটা সিট, এরকম করে সিটগুলো করতে হবে। তাহলে সেটটা কী করবেন, প্রথমেই যে এক্সেল সিটটা বাল্ক আপলোডের যে ওয়েবসাইট যেখান থেকে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করার পরেই সেগুলোকে কপি পেস্ট করে নেবেন একটা ফোল্ডারের মধ্যে, নিয়ে সেগুলোকে রিনেম করে নিন। এরকম করে রাইট ক্লিক করে রিনেম করে নিন, যে ক্লাস 6A, ক্লাস 6B, ক্লাস 6C, ক্লাস 7A, ক্লাস 7B, এরকম করে সেগুলোকে ফিল আপ করুন। সেগুলো ইন্ডিভিজুয়াল টিচারদেরকে দিয়ে দিন, যারা যারা ক্লাস আছে তাদেরকে ফিল আপ করতে দিন, তারপরে আপলোড করুন। এটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ডেট অফ অ্যাডমিশনের নাম্বার। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটাকে আপনাকে 2019-এর অ্যাডমিশন যদি সে প্রথম স্কুলে ভর্তি হচ্ছে তবেই লিখতে হবে। আসলে এটা অ্যাডমিশন রেজিস্টার্ডের অ্যাডমিশন ডেট আর অ্যাডমিশন নাম্বার লিখতে হবে। ধরুন আপনার কোনো একটা 2014-15-তে কোনো একটা ছেলে ভর্তি হয়েছে, তখন তার অ্যাডমিশন ডেট হবে 2014 বা 15 যে ডেটে ভর্তি হয়েছে সেটাই, এবং তখন যে সিরিয়াল নাম্বার আপনার অ্যাডমিশন রেজিস্টারে ছিল সেটাই। তাহলে অ্যাডমিশন রেজিস্টারের সিরিয়াল নাম্বারটা এমন করে করার চেষ্টা করবেন যাতে করে আপনি ইয়ার ওয়াইজ ভেরিফাই করতে পারেন, তাহলে আপনার পরবর্তীকালে সুবিধা হবে। যেমন সাপোজ ধরুন 2019-এ যারা ভর্তি হয়েছে তারা এরকম স্ল্যাশ লাস্টে 19 লাগান। আমি একটা ফরম্যাট বলছি, সাপোজ ধরুন 2019-এ প্রথম যে ভর্তি হয়েছে সে হলো 01/201/19। এই 201টা হলো ধরুন প্রথম থেকে 201 জন ভর্তি হয়েছে এখনও পর্যন্ত, প্রথম থেকে একবারে। আর মানে প্রথম থেকে মানে স্কুল স্টার্টিং থেকে। যদি আপনি ওই সিরিয়াল নাম্বারটাকে কন্টিনিউ করতে চান তো, আর আদারওয়াইজ আপনি সাল ওয়াইজ করতে পারেন। ধরুন যাদের অনেক বড় বড় স্কুল, ধরুন
1000 2000 স্টুডেন্ট আছে, তার সিরিয়াল নাম্বার লিখতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এরকম করতে পারেন যে 1001/2019। পরের পরে ধরুন যারা ভর্তি হবে তাদেরকে 1/2020, 2/2020, 3/2020 এরকম করে, তো সেই সিরিয়াল নাম্বারটা লিখুন। বিজয় পাল একটা প্রশ্ন করেছেন, যখন 1/1 ফর্ম ফিল আপ করবো তখন কি পরে ছবি আপলোড করা যাবে? একদমই, বাল্ক আপলোডে যেমন পরে ছবি আপলোড করতে পারছেন, তেমনি সিঙ্গেল যদি ফর্ম আপনি ওয়েবসাইট থেকে ফিল আপ করেন তাতেও আপনি পরে ছবি আপলোড করতে পারবেন। একই রকমের ক্রাইটেরিয়া, 20 KB কম হতে হবে। নেক্সট যে কোশ্চেনটা আমার কাছে এসছে, ফরগট পাসওয়ার্ড, এটা আসলে আপাতত ওয়েবসাইটের মধ্যে যেহেতু ওটিপি ফেসিলিটি নেই বা মেল ফেসিলিটি নেই, মেল থেকে মানে মেল ভেরিফাই ফেসিলিটি নেই, তাই আপাতত ফরগেট পাসওয়ার্ড করলে আপনাকে আপনার উপরের যে কর্তৃপক্ষ, যেমন এসআই অফিসকে বলতে হবে, বা এসআই অফিস যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে ডিআই অফিসকে বলতে হবে। এরকম উপরের যে লেভেলে যে থাকবে তাদেরকে বলতে হবে, তাদের কাছে পাসওয়ার্ড রিসেট করার অপশানস আছে, সেখান থেকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। আর তার থেকেও বেশি প্রবলেম যদি হয় তাহলে আপনি যে সেন্ট্রাল পোর্টালের কন্ট্যাক্ট আছে, যে মেল আইডি আছে, সেখানে মেল করতে পারেন, তারা আপনাকে হেল্প করতে পারে, এবং তাতে কন্ট্যাক্ট নাম্বারও আছে, সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন এবং সেখান থেকে হেল্প পেতে পারেন। আর সব থেকে বড়ো যে ইস্যুটা অনেক দিন ধরে হচ্ছে, আমি প্রথমে আসলে ভেবেছিলাম যে সার্ভারের কোনো প্রবলেমের জন্য হচ্ছে, আসলে সার্ভারের প্রবলেমের জন্যই হয়েছে। সেটা আসলে স্টেট এখনও খেয়াল করতে পারেনি। ভিডিওটা যদি আপনারা অনেকের মধ্যে শেয়ার করেন তাহলে হয়তো বা স্টেটের লোক কখনো দেখতে পেলে তারা ঠিক করতে পারবে প্রবলেমটা হয়েছে যে ওয়েবসাইটের মধ্যে সেশনের কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য কী হচ্ছে, যখন আপনি কোনো লগ ইন করে লগ আউট করে হয়তোবা কোনো লগ আউট না করে হয়তোবা ব্রাউজারটাকে ক্রস করে দিচ্ছেন, তাহলে তখন ওয়েব সার্ভারের ভেতরে কোনো রকমভাবে সেশনটা লগড ইন হয়ে থেকে যাচ্ছে। তার জন্য পরবর্তীকালে লগ ইন করলেও দেখাচ্ছে যে আগের বারে লগড ইন আছে, সেটা ভাবছে ওয়েবসাইট। তো এটা প্রবলেম নর্মালি আমি কোনো রকমের সলভ করতে পারিনি, তবুও আপনারা কুকিজটাকে ডিলিট করে দেখতে পারেন যে সলভ হচ্ছে কিনা। কিন্তু যদি তবুও সলভ না হয় তাহলে একটা সিম্পল অপশন হলো, আপনি পাসওয়ার্ডে যান, পাসওয়ার্ড মানে অ্যাকাউন্ট সেটিংসের ভেতরে যান, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিন, নিউ পাসওয়ার্ড করে নিন, একটা নিউ পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করুন, দেখুন প্রবলেম সলভ হয়ে যাবে। এই কয়েকটা সিম্পল প্রবলেম সলভ আপনি যেমনভাবে বললাম সেরকমভাবে করতে পারেন। আরও কয়েকটা প্রবলেম আমি ইন্ডিভিজুয়াল কিছু লিখে রেখেছি, যেমন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এন্ট্রি করতে পারবেন কি পারবেন না, অবশ্যই করতে পারবেন, কিন্তু কিছু স্কুলের ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে যে সেকশনটা আছে, মানে ক্লাসের সেকশন, সেখানে ড্রপ ডাউনের সমস্ত ধরনের সেকশনগুলো দেখাচ্ছে না। এটার জন্য আমি যদিও স্টেটকে ফোন করেছিলাম, কিন্তু ওদের বক্তব্য বলে যে ডাইসে যারা সেকশন যেমনভাবে লিখেছে তাদের তেমনভাবেই আসবে, কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে যদি ধরুন কেউ চাইছে যে তার আগের বছরে এ আর বি ছিল, এখন এ বি সি করেছে, তাহলে তারা কি করবে? তো তারা উত্তর ভালো করে দিতে পারেনি, হয়তো বা প্রবলেমটা কিছুদিন পরে সলভ হবে। তো সেই প্রবলেমটার জন্য অনেকে ইন্ডিভিজুয়াল ফর্ম ফিল আপ করতে পারছেন না। দ্বিতীয়ত একজন প্রশ্ন করেছিলেন, ওনার নাম আমি ঠিক খেয়াল করতে পারছি না আপাতত, টিচার্স ডেটা আর ফটো এন্ট্রি নিয়ে। তো টিচার্স ডেটার যে সমস্ত ডেটাগুলো আছে সেগুলো সব OSMS থেকে আসবে, সেগুলো আপনাকে এন্ট্রি করতে হবে না। কিন্তু ধরুন আরও অনেক ডেটা থাকে যেগুলো এন্ট্রি করতে হয়, যেমন টিচাররা কোন সাবজেক্ট পড়ান, এর বাকি যে ইনফরমেশনগুলো এন্ট্রি করা সেইগুলো এন্ট্রি করে নিতে পারেন। এবং টিচারদের ক্ষেত্রেও একই রকমভাবে আপনি ছবি আপলোড করতে পারেন, এবং সেই ছবিটা এর পরের যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আসবে এবং যে ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের ভেতরে আপনি সেখানে যখন মোবাইল থেকে লগ ইন করবেন সেখানে ওই ছবিটাই যাবে। তো সেটা পরবর্তীকালে আমি দেখাচ্ছি যে কেমনভাবে আপনি মোবাইল অ্যাপটা ইউজ করবেন, যদিও সেটা একদম পাবলিকের জন্য লঞ্চ করা এখনও হয়নি, ডেমো পর্যায়েই আছে, এবং ওয়েবসাইটটাও লঞ্চ করা হয়নি, আর একটা সেকেন্ডারি সাবডোমেনে ওয়েবসাইট লঞ্চ করবে আর কয়েকদিন পরেই। তো এটা একটা কোশ্চেন ছিল যে আর একটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে টোটাল নাম্বার অফ টিচারের সংখ্যা ভুল দেখাচ্ছে। আসলে মনে রাখবেন, প্রথমের যে ড্যাশবোর্ডে যে টিচারের সংখ্যাটা দেখাচ্ছে আসলে ওটা একটু ভুল আছে। তো স্টেটের উচিত যেটা ঠিক করে নেওয়াটা, আসলে এমপ্লয়ি সংখ্যা হবে, মানে গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ এবং আদার্স লাইব্রেরিয়ান বা সমস্ত নিয়েই ওই সংখ্যাটা দেখাচ্ছে। OSMS এর ভেতরে যারা স্টাফ আছেন তাদের সমস্ত সংখ্যাটা ওর ভেতরে দেখাচ্ছে, ওটা শুধুমাত্র টিচারদের সংখ্যা নয়। আর একটা হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটো কালেক্ট করে স্ক্যান করার ক্ষেত্রে, এটা আমি আর একটা ভিডিও বানাচ্ছি, যেটাতে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পিকচার তুলে মোবাইল দিয়ে ছবি তুলে বা ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলে, যদিও সব থেকে টাইম কনজিউম করবে আপনার ওই পদ্ধতিতেই, কিন্তু যেহেতু অনেকেই আবার রিকোয়েস্ট করেছেন তাই আমি আর একটা পদ্ধতিতে দেখাবো যেটা সাহায্যে আপনি করতে পারবেন। সেটা হলো এরকম একটা শিটের ভেতরে আপনি সমস্ত টিচারদের সমস্ত স্টুডেন্টদের ছবিগুলোকে পেস্ট করার পরে
আপনি সেটাকে ক্রপ করে নিতে পারবেন এবং ক্রপটাও খুব সহজেই করতে পারবেন। আসলে আমি বেশিরভাগ যে ভিডিওগুলো বানাবার চেষ্টা করেছি সেটা তো টাইমটা বেশি ইম্পর্ট্যান্ট ভেবেছি আপনাদের কাছে। যদি টাইম কম থাকে যায় তাহলে সিঙ্গেল ছবিও স্ক্যান করে ক্রপ করে তারপরে আপলোড করা যায়, কিন্তু আমি চাই যে আপনাদের টাইম কম নষ্ট হোক, তাই এমন একটা পদ্ধতি দেখাবার চেষ্টা করছি যাতে করে কম টাইম কনজিউম হবে। অনেকের বক্তব্য ছিল যে যদি স্টুডেন্টরা কামাই করে তাহলে আপনি তার স্টুডেন্টদের ছবি তুলতে পারছেন না, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে স্টুডেন্টরা কামাই করছে সেও আপনাকে পাসপোর্ট ছবি দিতেই আসে, তাহলে তখনও আপনি তুলে নিতে পারেন। ছবি তোলা স্ক্যান করার থেকে সব সময়তেই কম সময় লাগবে, তবুও স্ক্যান করে যে পদ্ধতিটা হবে সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা হচ্ছে যে টিচার্স আইডি ক্রিয়েশন, এটা খুব সোজা। টিচার্স যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানটার ভেতরে যে লগ ইন ক্রিয়েশন আছে সেখানে গেলেই ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখেন, এখনই যদি আপনি কোনো টিচার্স লগ ইন ক্রিয়েট করেন তাহলে তার লগ ইন আপনি ডিলিট করতে পারবেন না, তার লগ ইন আপাতত পার্মানেন্ট হয়েই থেকে যাবে। ভবিষ্যতে হয়তো কোনো একটা অপশন থাকবে যে কোনো একটা টিচার্স লগ ইন ক্রিয়েট করার পরে যদি সেই টিচার্স আপাতত আপনার লগ ইনে কাজ করছে না তাহলে আপনি সেই লগ ইনটা ডিলিট করতে চাইছেন, এরকম আপাতত করা যাচ্ছে না। তো আশা করছি আপনাদের অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারলাম, আপনাদের অনেকটাই সাহায্যে লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো সেগুলো দেখার জন্য। আমি অনেককেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা 1000-এর উপর সাবস্ক্রাইবারে পৌঁছেছি আজই। তো সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, অনেকজনের সঙ্গে আমার কথা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। নোটিফিকেশানটা অন করে নিতে পারেন, তাহলে পরের ভিডিওটা আপনি এমনিতেই আমি যখনই আপলোড করব তখনই দেখতে পারবেন। ধন্যবাদ।